এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beautyna. দর্শক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ উল আজহা উপলক্ষে 18 নিউজের 5 দিনব্যাপী বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স স্টার টক পাওয়ার বাই বিউটিনাতে। সাথে আছি আমি নুসরাত সেরিন এবং আজকে আমি ভীষণ খুশি কারণ আজকে আমার সঙ্গে আছেন আমার ভীষণ পছন্দের ব্যান্ড, যাদেরকে আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখি, কনসার্টে দেখি এবং আজকে আমরা ভীষণ লাকি কারণ তাদেরকে আজকে আমরা পেয়েছি 18 নিউজের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন দ্য ব্যান্ড মুসাফির সুফিয়ানা। প্লিজ ওয়েলকাম অ্যান্ড ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আমরা সবাই অনেক ভালো আছি। আজকে এখানে আসতে পেরে আরো ভালো আছি। বাহ, খুবই ভালো লাগছে। আমি একে একে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, যদিও আমরা সবাই আপনাদেরকে চিনি। তবে দর্শক, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মুসাফির সুফিয়ানার লিড ভোকাল পারভেজ খান, যুক্ত আছেন ব্যান্ড লিডার এবং বেইজিস্ট নোমান সজীব। বাহ। আজকে আমাদের সঙ্গে গিটারে আছেন আমির হামজা অন্তর, সঙ্গে আছেন পিকে। একটু ছোটবেলায় ফিরে যাই, ছোটবেলার ঈদগুলো আসলে কেমন ছিল? কক্সবাজারের সেই ঈদ, ছোটবেলার আর এখন অনেক অনেক তফাৎ। আসলে ছোটবেলার যে আনন্দ ছিল আমাদের, সেটা এখন আসলে পাওয়া যায় না আগের মতো। তবে ছোটবেলায় অনেক এক্সাইটেড থাকতাম যে চাঁদ রাতের দিন, যে কখন সকাল হবে, কখন যে নতুন জামা পরবো। বোম ফাটাতেন না? হ্যাঁ, অবশ্যই, এটা সঠিক। এটাও করতাম, বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আমরা সারা রাত অনেক মজা করতাম যে সকালবেলায় আবার নামাজ পড়তে যাব, নতুন কাপড় পরবো, সালামি খুঁজবো, এইভাবে আমাদের অনেক ভালো লাগতো। কিন্তু এখন কিন্তু সেটা হয় ওঠে না, কিছুই হয় না। মানে এমন কোনো মজার স্মৃতি কি মনে পড়ে এখনো পর্যন্ত, যেটার জন্য হয়তো অনেক বকা খেতে হয়েছে, মার খেতে হয়েছে দুষ্টুমির কারণে? আমার একটা স্মৃতি আমার মনে আছে, যেটা আমার ইতিমধ্যে এখন মনে পড়ছে। যেটা হচ্ছে, আমি একটু ছেঁড়া ফাটা প্যান্ট বেশি পরতাম ঈদের সময়, আমার ভালো লাগতো। তো মা মনে করেছে কি, এটা আমার একটা মানে ফেলে দেওয়ার মতো একটা প্যান্ট, আমি জামাটা রেখেছি, আমি গোসল করে জাস্ট পরবো। মা এটাকে কেটে অর্ধেক করে 2 টুকরো করে ঈদের দিনে রাখার পর আমি প্যান্টটা নিয়ে পড়তে গেলাম, দেখলাম অর্ধেক প্যান্ট আছে, নিচেরটা কই জানি চলে গেছে। আমি বলছি, মা প্যান্টটা কে কাটছে? বলছে, ফাটা প্যান্ট, এটা কে কাটবে? আমি কাটছি। ওই দিন ওই বছর আর কিছু করা হলো না। মা তখন বললাম যে এটা এরকম, এটা একটা ডিজাইন, এটা ফ্যাশন। বলছে, এরকম ফ্যাশন দরকার নাই বাবা, আমি বুঝি নাই। বা দারুণ। নোমান ভাই সবার কথাই হাসছিলেন, এবার আপনার কথা আমরা হাসবো। বলেন, ছোটবেলার ঈদ আসলে কেমন ছিল? ওই ছোটবেলাও খাইতাম, খেয়ে ঈদ পালন, এখনো খেয়ে ঈদ পালন করি। যেটা দেখলাম, ওকে দেখলেই বোঝা যায় আসলে। আপনার সবচেয়ে প্রিয় হবি কি নোমান ভাই? খাওয়াই ছিল, এখন মিউজিক। পিকে ভাই, আপনার কাছে জানতে চাইবো যে ঈদটা তো আসলে যেটা আপনি সেলিব্রেট করতেন হয়তো বা ফ্রেন্ডদের বাসায় যেয়ে, এখন যেটা হয় যে এই যে এতগুলো আপনার ব্যান্ড মেম্বার বা যারা আসলে পরিবারের মতো, বন্ধুর মতো, কার বাসায় সবচেয়ে বেশি মজা হয়? সজীব ভাইয়ের বাসায়। সজীব ভাইয়ের বাসায়, কারণ উনি খাওয়ায় বেশি, তাই অনেক। অন্তর ভাইয়ের কাছে সেম জিনিসটা থাকবে। কোনো নস্টালজিক স্মৃতি কি এখনো পর্যন্ত আছে যেটা একা একা মনে পড়লে এখনো হাসি পায়? তেমন কোনো স্মৃতি নেই আসলে। ছোটবেলায় আপনি দুষ্টু ছিলেন না শান্ত ছিলেন? ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম, স্পেশালি ঈদে বন্ধু বান্ধবদের সাথে মজা করতাম। এখন তো ঈদ মানে হচ্ছে বাসায় ঘুমানো সারাদিন। আচ্ছা, এই মুহূর্তে মনে হচ্ছে যে গানের মানুষরা বসে আছে, একটা গান না শুনলে হয় না। গানের পিছনের গল্পটা শুনবো, তবে আগে একটা গান শুনে আসি, কি বলেন? ঠিক আছে, করা যাক, একটা গান করি আমরা সবাই। আচ্ছা, আমাদের নিজেদের গানই করছি, আমাদের ব্যান্ড মুসাফির সুফিয়ানার গানই করছি। আমাদের অনেকগুলো গান আছে, তার মধ্যে আমি যেটা সবাই অনেক বেশি ভালোবাসা দিয়েছে সেই গানটাই করছি। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। ওরে কি লাভ হইল এক মরারে,
আবার মারিলা কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিয়াছি মনটার সে ভাইঙা দিল কদর বুঝলো না ও মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিয়াছি মনটার সে ভাইঙা দিল কদর বুঝলো না সুফি পারবেশেরি পুরা বুকে আগুন জ্বালাইলা সুফি পারবেশেরি পুরা বুকে আগুন জ্বালাইলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। বাহ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সবসময় মানে আমি খুবই লাকি আজকে সরাসরি আপনাদের গান শোনার সৌভাগ্য হলো। এই যে গানের পিছনে অনেকটা শ্রম বা অনেকটা সময় আপনার দেয়া হয়েছে, আমি যতদূর জানি হয়তোবা 6 বছর বয়স থেকে, যদি আমি ভুল না করে থাকি। জি সঠিক। দীর্ঘ একটা সময়, আমার মনে হয় না মানে এত লং টাইম কোনো আর্টিস্ট খুব কমই দিয়েছে, এবং কোনো কিছু পিছনে সময় দিলে যে সফলতা আসে তার বাস্তব প্রমাণ আসলে আপনারা। একটু শুনতে চাইবো যে একদমই ছোটবেলায় গানটা কি কোনো প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়েছিল? না, আমার মূলত প্রাতিষ্ঠানিকভাবে কখনো শেখা হয় নাই। আমার বাবা একজন সঙ্গীত শিল্পী, আচ্ছা, বাবা গান করতো। আমার দাদু ছিল একজন কাওয়াল, মানে কাওয়ালি গান কাওয়ালি। করতো। যে বিশেষ করে আমরা হচ্ছে কাওয়ালি ফ্যামিলি, সুফি ঘরানার ফ্যামিলি। তো সেই ক্ষেত্রে আমার আসলে কারো থেকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়ার সেই সৌভাগ্য আমার হয়নি। যতটুকু আমি পেয়েছি আমার বাই বর্ন আপনার ট্যালেন্ট আমার বাবার কাছ থেকে পেয়েছি আমি। বাহ, দারুণ। তারপরে এই যে শুরু, এই শুরুর যাত্রাটা একটু শুনবো আমি। আমার শুরুটা আমি যখন ছোটবেলায় ছিলাম, আমি যখন ছোটবেলায় প্রথম গান করতাম, তখন মানুষ আমাকে সেইভাবে গ্রহণ করতো না। কক্সবাজারের যারা ছিল, যারা মিউজিক প্রেমী ছিল, আমাকে কেউ সেভাবে সাপোর্ট করতো না। আসলে কোনো একটা প্রোগ্রাম হয়েছে, আমি নিজে থেকে ইচ্ছে করে যেতাম যে আমি একটা গান গাইবো এখানে। তো অনেক সময় হয় কি, আমাকে গান না গিয়ে আমাকে তারা তাড়িয়ে দেয়, গান গাইতে দেয় না। তো এক সময় গিয়ে নিজে নিজে হচ্ছে চেষ্টা করলাম যে আমি নিজেই কিছু করতে চাই, আমি নিজে কিছু করব। সেইভাবে হচ্ছে অ্যাকোস্টিক গিটার ছিল না আমার একটা, আমি অ্যাকোস্টিক গিটার তখন বাজাতে পারতাম না। বন্ধুরা গান গাইতো, এখানে গিয়ে আমি বললাম আমার একটা গান বাজা, আমি একটা গান গাবো। হয়তো অনেকে বাজাই দিত, আবার অনেকে বাজাতো না, তারা বিরক্ত বোধ করতো আর কি। তো তারা কি বাজাতো আমি সেটা দূর থেকে দেখতাম, আসলে সেটার নাম জানতাম না, যে সে কি কর্ড সে বাজাচ্ছে, কি কর্ড চেঞ্জ করছে সেটা আমি জানতাম না। আসলে আমি জাস্ট চোখে দেখতাম, সেটাকে আমি মনে ধারণ করতাম। তো বন্ধুর কাছ থেকে একটা গিটার আমি একদিন ধার নিতাম, বন্ধু আমি কালকে তোকে দিয়ে দিব, বাসায় একটু বাজাবো। তো সেইভাবে বাসায় গিয়ে প্র্যাকটিস করতাম। ওইটা নোমান ভাই, আমরা এই মুহূর্তে আপনার যে কোনো একটা গান, আপনার লেখা একটা গান। গাইব না আমি কোনো গান তোকে নিয়ে কোনো দিন, দেখবো না আমি তোকে আমার চোখে, চলে যাব অজানার দেশে, আমি আসবো না চোখে ভাসবো না কোনোদিন, ও আমি আসবো না চোখে ভাসবো না কোনোদিন। লিডার হিসেবে আসলে সবাইকে একত্রিত করলেন কিভাবে, বা সবার সঙ্গে সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছিল, পরিচয়টা কিভাবে হয়েছিল যদি জানতে চাই? পরিচয় তো ওদের সঙ্গে অন্তর এবং পিকে ওদের সঙ্গে
আগে থেকেই পরিচয়, মানে ঢাকায় যখন মিউজিক করতে আসলাম আর কি, মূলত আমি বেস গিটার প্লে করি। তারপরে অনেক পরে এসে ওর সঙ্গে মানে একটা শোতে গিয়ে পরিচয়। সেখানে আমি অন্য একটা আর্টিস্টের সঙ্গে বেস গিটার বাজাচ্ছিলাম, আর আমাদের আগে ও পারফরমেন্স করছিল আর একটা গ্রুপের সঙ্গে। বাট ওর মিউজিশিয়ানগুলো একটু মানে ও যেমন গান করে যেটা চাচ্ছিল সেটা পাচ্ছিল না ওইরকম হয়তো। হচ্ছে না। ওই সময়টা ওকে বলেছিলাম যে তখন তো আপনি করেই বলতাম যে আপনার আসলে আরো বেটার কিছু দরকার। তখন ও বলেছিল যে ভাইয়া আসলে কি করব, আমাকে এবার ও কক্সবাজারে ছিল তখন, ওকে ঢাকায় এনে গান করাচ্ছে, এরকম মিউজিশিয়ান দিয়েছে, ওর কিছু করার ছিল না আসলে। রাইট। তারপরে এই যে একটা পরিচয় ফেসবুকে, তারপরে ও চলে গেল, আমি যোগাযোগ করতে থাকি। তারপর একটা পর্যায়ে আমরা একটা চ্যানেলে প্রোগ্রাম শুরু করি। প্রথম ওর লাইভ শো হয় আর কি, সেখানে টোটাল আমরা সবাই মানে ছিলেন সেই এই সেটআপে। মিউজিশিয়ানগুলো আমরা আগে থেকেই একটা গ্রুপ ছিলাম, হ্যাঁ, হ্যাঁ, পিকে বলেন, অন্তর বলেন। তারপরে ওই গ্রুপে ও এসে অ্যাড হইলো, ইনক্লুড হলো। হ্যাঁ। দেন আমাদের জার্নিটা শুরু হয়েছে। আর সেম জিনিসটা আমি একটু পিকে ভাই আপনার কাছেও জানতে চাই যে নোমান ভাইদের সাথে বা অন্তর ভাইদের সঙ্গে কখন থেকে যুক্ত হলেন সেই গল্পটা? ওনার সাথে একটা বাজানোর স্বপ্ন ছিল আমার। বাহ। একটা মানে গান দেখেছিলাম অনেক আগে ওনার পেজ থেকে, তো আমি ভাবতে পারিনি ইনি বাংলাদেশি। আচ্ছা। তো আমি ভাবছি যে এটা ইন্ডিয়ান কেউ। ওকে। তখন ওনার আইডিতে যখন ঢুকে দেখি কক্সেস বাজার লেখা, তখন বুঝলাম ইনি তো বাংলাদেশি। তো হঠাৎ করে আসলে মুসাফির সুফিয়ানাতে এখন এটা আমাদেরই হয়ে গেছে। আপনাদের গানের একটা বৈশিষ্ট্য আছে, মানে যখন কোনো অডিয়েন্স হিসেবে আমরা শুনি তখন মনে হয় যে আমার মনের কথাগুলো বলছে। এই যে শুরুতে বলছিলেন যে একটা সময় অ্যাকসেপ্টেন্স পেতে খুব কষ্ট হতো যখন একদম স্টার্টিং এ গান করতেন, জি। এখন সে আপনি স্টেজ কনসার্ট সব জায়গায় দাপিয়ে বেড়ান। সেই মানুষগুলোর সঙ্গে যখন দেখা হয় মানে অনুভূতি তখন কেমন হয়? আমার আসলে তখন কোনো অনুভূতি হয় না, আমি তাদেরকে সবসময় সম্মানের চোখে দেখি। যারা আমাকে ভালোবেসেছিল, হয়তো বা কষ্ট পেয়েছি একটু, কিন্তু তাদের এই বিষয়টাকে আমি ধারণ করতে পেরেছি বলে আমি এতটুকু আসতে পেরেছি। আমার ভিতরে ইচ্ছা শক্তিটা ছিল, যার কারণে তাদেরকে আমি সম্মান করি, সেলিউট জানাই যাদের জন্য আমার এতটুকু পর্যন্ত আসা। মানে কখনো তাদের প্রতি রাগ অভিমান খুব কিছু কাজ করে না? কখনোই হয়নি, তবে কষ্ট পেয়েছি। তাদের জন্য আমার বাবার চোখ থেকে পানি ঝরেছিল এক সময়, অনেক বড় স্টেজ আমার স্বপ্ন ছিল। তো যে কেউ একজন আমার শুভাকাঙ্ক্ষী, আমার আঙ্কেল হয়, তিনি আমাকে দাওয়াত দিয়েছেন আমার বাবাকে সহকারে। আমি অনেক এক্সাইটেড, আমার এলাকাবাসী সবাইকে জানিয়ে দিয়ে আমি গিয়েছি ওইখানে গান গাবো। সব শিল্পীদেরকে বসার জন্য একটা জায়গা করে দিয়েছিল। তো যেহেতু আমি একজন শিল্পী হিসেবে গিয়েছিলাম, তারা সেই জিনিসটা আমাকে দেন, আমার বাবাকেও তারা এটা চেয়ার দেয় নাই। তো ওটা আমি প্রথম নোটিস করি আমার ওই বয়সে। গান গাওয়ার অনেক স্লট ছিল, আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু কেন যে আমাকে এই বিষয়টা তারা ওখান থেকে আমাকে একটা অজুহাত দেখিয়ে আমাকে হাতের মধ্যে তখন 100 টাকা হাতের মধ্যে দিয়ে আমাকে বলে কি তুমি আজকে মনে হয় গাইতে পারবা না, এখানে তো অনেক বেশি একটু ঝামেলা চলতেছে, অনেক শিল্পী হয়ে গিয়েছে, যার কারণে। তো আমি আসলে আমার ওই দিনে আমার পৃথিবীটা কেমন জানি অন্যরকম হয়ে গিয়েছিল, বাবার চোখ থেকে পানি আমার গায়ে পড়তেছিল। এটা আমার জীবনে এগিয়ে আসার জন্য আমার একটা অনুপ্রেরণা ছিল আমার বাবার। এই যে সেদিন এই বিষয়টা আমি কখনোই ভুলতে পারবো না। আমার বাবা আমার জন্য যা করেছে, তবে আমি ওই দিন একটু কষ্ট পেয়েছি আমার কক্সবাজারের মানুষের কাছ থেকে। অনেক স্লট ছিল, আমি চাইলে ওইখানে আমি 1 ঘন্টা পারফর্ম করলে কোনো কিছু যায় আসতো না তাদের, কিন্তু আমাকে সেখানে পারফর্ম করতে দেয়নি। ওই 100 টাকা আমি হাতে নিয়ে বাবাকে আমি ওই সময় হাত ধরে বলছিলাম, বাবার চোখের পানি যখন আমার গায়ে পড়ছিল, যে বাবা আমি আপনার এই স্বপ্ন আমি একদিন পূরণ করবো, তারাই আমাকে ডাকবে এবং তারাই আমাকে প্রোগ্রামের জন্য আমাকে রিকোয়েস্ট করবে, আমি আপনাকে এটা বলে দিচ্ছি। কিন্তু আমার বাবার সেই স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। এখন আমাকে তারাই ডেকেছে, তারাই আমার শিডিউল নেওয়ার জন্য তারা আমার কাছ থেকে অনেক সময় তারা অপেক্ষা করেছে। এটা আমার কাছে জীবনের একটা শিক্ষা। আমি এইভাবেই স্বপ্ন পূরণ করতে পেরেছি বাবা মার। আমি অনেক আনন্দিত। আমি নিজের একা একা যতটুকু স্ট্রাগল করেছি, আমার ব্যান্ড, আমার বন্ধু, আমার ভাইয়েরা আমার সাথে যুক্ত হওয়ার পরে আমি এটাকে আরো দ্বিগুণভাবে আমি এগোতে পারছি। বা আছে না
কেউ একজন যদি আমাকে উপর তুলে নেই তাহলে ওই যে সাহায্যের খুব হাত সাহায্যের বাড়িয়ে হাতটা, দেয়া, বন্ধুত্বের হ্যাঁ, হাত হ্যাঁ। বাড়িয়ে দেয়া। তো সবাই মিলে যেহেতু আমাকে একসাথে তুলছে তাহলে আমি অনেক ভালোভাবে আমি এগোতে পারছি। সেটা হচ্ছে আমার পিছনের পাওয়ার হচ্ছে আমার নিঃসন্দেহে brand বানানো। তারা যে আসলে কতটুকু আন্তরিক সেটা আমরা মনে হয় টেলিভিশন সেটেই বুঝতে পারছিলাম। নোমান ভাইয়ের যে একটা বলা যায় যে বড় ভাই হিসেবে বলুক, বন্ধু হিসেবে বলুক, তার যে অবশ্যই। একটা ছায়া, সাপোর্ট, উনি আসলে আমাদের ছায়ায় একটা এক প্রকার, নিঃসন্দেহে। এবং এটা একটা ব্যান্ড না, এটা একটা আমাদের পরিবার। পরিবার এটা। দর্শক, কি দারুণ গান আমরা শুনছি। পুরো আয়োজন জুড়ে দেখতে হবে যদি এমন আরো গান শুনতে চান। দর্শক, আপনারা দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা। নিচে ছোট্ট বিরতির সাথেই থাকুন। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beautyna. দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনাতে। দর্শক, চলুন সরাসরি চলে যাই আমরা আমাদের আজকের অতিথিদের কাছে। আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে একটু কনফিউজড থাকি যে মুসাফির সুফিয়ানা কি সবসময় কাওয়ালি গেয়ে থাকে বা সুফি ঘরানার গানে গেয়ে থাকে? তাদেরকে তো আবার আমরা ফোক গানেও গাইতে দেখি। মানে এই জিনিসটা একটু আজকে চাই ক্লিয়ার করে দেন। এটা আমি বলবো না, এই প্রশ্নের উত্তর আমার বন্ধু আমাদের সজীব দিবে। অবশ্যই লিডার বলবে। সো নোমান ভাইয়ের কাছে প্রশ্নটা থাকবে। ও বললে বেশি ভালো হতো, সবাই মানে প্রপারলি বিশ্বাস করতো বিষয়টা। তা আমরা আসলে দুইটা ধারণা নিয়েছি। একটা হচ্ছে ফোক ব্যান্ড, আমাদের যেই মানে একটু ছোট পরিসরে রেগুলার রেগুলার প্রোগ্রাম যেটা করে থাকি এইটা, আর আরেকটা হচ্ছে আমাদের মানে সুফি এবং কাওয়ালি ঘরানা। ওটাতে আমাদের মেম্বার বেশি, কারণ ওখানে এমনিতেও প্রয়োজন বেশি হ্যাঁ হয়। ওখানে সদস্য সংখ্যাও বেশি। কিন্তু গত কয়েক বছর ধরে আমার মনে হয় কি মানুষ এই জিনিসটা বেশি এটার প্রতি আগ্রহী, বা সুফি বা কাওয়ালি গান বেশি শুনতে চায়, বা অডিয়েন্সটা বেড়েছে তুলনামূলক। এটার পিছনে কারণটা আসলে কি বলে মনে হয়? এটার কারণ আমার জেনারেশন আসলে চেঞ্জ হচ্ছে। যেমন আগে দেখতাম হচ্ছে, মনে করেন যে যারা বন্ধু বান্ধব বাচ্চা ছেলেবেলে সবাই মিলে আড্ডা দিত এক জায়গায়, এখন সেখানে দেখছি সবাই বসে এক হয়ে সবাই গান গাচ্ছে। চট্টগ্রামে মাঝারগুলাতে সবসময় কাওয়ালি প্রোগ্রাম চলে। চট্টগ্রামে কোনো একটা বিয়ে বা প্রোগ্রাম হয়, এখানে কাওয়ালি প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করে। মিউজিকের ডিফুল চট্টগ্রাম। হ্যাঁ, এই যে ফোক গানের প্রতি ভালো লাগা, ভালোবাসাটা কবে থেকে বা কিভাবে? ফোক গান আসলে ছোটবেলা থেকেই করতাম। কোনো স্কুল পর্যায়ে যখন প্রতিযোগিতা যেতাম তখন ফোক গান করতাম। ওস্তাদ যে বারিসের দিকে স্যারের ফোক গানগুলো সবসময় করতাম ছোটবেলা থেকে। ফোক গান, তবে সুফিটা হচ্ছে আমার মেইন ধারণা ছিল আর কি। ফোক গানটা এমন যেটা আমাদের রুট শুরু আসলে। থেকে, হ্যাঁ এটা সঠিক। ওকে, তাহলে এই পর্যায়ে আপনার সেই গানটা শুনি যেটা আসলে মনে হয় এখনো পর্যন্ত কোথাও আপনি গাননি। এটা আমার গান না, এটা হচ্ছে আমাদের মুসাফির সুফিয়ানা ব্যান্ডের গান, এবং লিখেছেন হচ্ছে আমার বন্ধু নোমান সজীব, সুর করেছেন সে। তো গানটি আমরা খুব শীঘ্রই এটা প্রকাশ করব। আমি যদি একটু শোনাই আপনাদেরকে, আমি পুরোপুরি শোনাতে পারবো না হয়তো। তোর নজরে কি মায়া আছে জানে বিধাতা, তোর নজরে কি মায়া আছে জানে বিধাতা। আমি ডুবে মরেছি পুড়েছি একা, আমি ডুবে মরেছি পুড়েছি একা। তোর নজরে কি মায়া আছে জানে বিধাতা, তোর নজরে কি মায়া আছে জানে বিধাতা। আপনার বাবা একসময় কষ্ট পেয়েছে, আজকে বাবা নিশ্চয়ই টেলিভিশন সেটের সামনে দেখে, স্টেজে পারফর্ম করতে দেখে, সেই গল্পটা, সেই অনুভূতি, তার সেই চোখের ভাষাটা একটু শুনতে চাই। এই স্বপ্নটা আমার পূরণ হয়েছিল, টু বি অনেস্ট, আমার বন্ধুর জন্য। সে আমাকে ঢাকাতে প্রথম সুযোগ করে দিয়েছিল এবং আমার ব্যান্ড মুসাফির সুফিয়ানা সবাই রিকোয়েস্ট করেছিল যে ছেলেটাকে একটু সুযোগ দেখেন। অন্তর ভাই থেকে শুরু করে পিকার থেকে শুরু করে সজীব থেকে, আমাদের যারা ব্যান্ড মেম্বার যারা ছিল অন্যান্য
সবার কারণে হচ্ছে আমি আমার প্রথম স্বপ্নটা পূরণ করতে পারি। সেটা কোন প্রোগ্রাম ছিল? এটা হচ্ছে বাংলা বাউল স্টুডিওর একটা প্রোগ্রাম, আচ্ছা আচ্ছা। নাগরিক টেলিভিশনে ছিল। হুম হুম, প্রথম আমার জীবন প্রথম লাইভটা হুম হুম, আমি এখানেই করি। আমার বাবা মা টিভিতে আমাকে প্রথম এখানেই দেখে, বাহ। এবং সেদিনই তাদের একটা স্বপ্ন তারা মনে করে তাদের পূরণ অবশ্যই হয়েছে। এটার আরেকজন মানুষ ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেটা হচ্ছে আমাদের আনিস আনিস ভাই, ভাই। producer। আনিস ভাই অনেক অনেক আমাকে, সে তখন থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে আর কি। আনিস ভাই আমাদের বড় ভাই। এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আমার কৃতজ্ঞতা তাদের প্রতি, কতটুকু তাদেরকে সম্মান করি, যারা আমার জন্য একটু করেছে। সারা জীবন তাদের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা থাকবে। বাহ, দারুণ। আপনাদের এই বন্ডিংটা মানে কারো নজর না পড়ুক, সবসময় এভাবে থাকুক, দারুণভাবে থাকুক। দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই। এখন স্টেজের সামনে কক্সবাজারে যখন বড় বড় প্রোগ্রাম হয়, নিশ্চয়ই আপনার বাবা অডিয়েন্স হিসেবে থাকেন সামনে। হ্যাঁ, আমার বাবা থাকে, এবং আমি বাবার দিকে অনেকবার আমি দেখেছি। বাবা সে ছোটবেলায় যখন আমি গান করতাম, স্টেজে উঠে একটা চেয়ার পাশে নিয়ে বসে থাকতো মিউজিশিয়ানদের পাশে। সেদিনও ছিল, কিন্তু গতদিনে যে কক্সবাজারে কয়েকদিন আগে প্রোগ্রাম করলাম, প্রোগ্রামটা বাবা একটু যেটা বয়স হতো। হয়ে গিয়েছে যদিও, সেম মানে আমার আসলে কি বলবো, আমার Goosebumps হচ্ছে। আমি সেম জিনিসটা বাবার কাছে দেখেছি। আমি বাবা সেম চেয়ার নিয়ে ওদের পাশে বসেছিল। কক্সবাজারে যখন প্রোগ্রাম করতাম, মিউজিশিয়ানরা তখন মনে করেন যে হয়তো যাদের গান শোনা থাকে না, তারা তখন একটু প্রবলেম হয় তাদের, তখন বাবা ওদেরকে বলতো যে এটা এরকম এরকম এরকম, বাহ। মানে কটগুলো তাদেরকে বলে দিত। তখন সেম জিনিসটা বাবা তো সবাইকে চিনে, অনেক সম্মান করে, সবাইকে অনেক ভালোবাসে, নিজের ছেলের মতো করে দেখে। বাবা বলে কি আমি তাদের পাশে বসতে পারবো? আমি বলছি, অবশ্যই পারবেন, আমরা যান। তো বন্ধু নিয়ে গিয়ে চেয়ার দিয়ে বসাইলো, স্টেজের মধ্যে বাবা চেয়ার নিয়ে বসে থাকছে আমার গান দেখছে। মানে ওর বাবা আর কি হাফেজ সাহেব, যিনি খুবই ভালো কিন্তু হারমোনিয়াম প্লেয়ার এবং খুবই ভালো শিল্পী একজন। দারুণ। আর নিজের অনেকগুলো লেখা সুর করা গানও আছে ওর বাবা। অনেকগুলা গান আছে, বাট আমাকে কখনো এখনো দেয়নি গান গাওয়ার জন্য, তবে গাই টুকটাক। আমাকে বলে কি তুই এখন এগুলো গাইতে পারবি না। হয়তো পরবর্তীতে খুব পরবর্তীতে, শীঘ্রই হয়তো বা দিবে। জীবনে কেমন মানুষ হওয়া উচিত এবং কেমন বন্ধু থাকা উচিত সফলতার জন্য, ভালো লাগার, ভালোবাসার জন্য? এমন বন্ধু থাকলে, এমন সহপাঠী বা এমন ভাইরা থাকলে আমার মনে হয় না পৃথিবীতে কোনো মানুষ পিছিয়ে থাকবে। যদি এমন সাপোর্ট থাকে পিছনে, নিঃসন্দেহে, পৃথিবী জয় করা সম্ভব। নিঃসন্দেহে। বাহ, সুন্দর। নোমান ভাই, শেষ পর্যায়ে শুনতে চাইব আপনার ব্যান্ড নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা। মুসাফির সুফিয়ানাকে কোথায় দেখতে চান? কি কি প্ল্যান আছে 2026-27-এ? প্ল্যান তো অবশ্যই আছে, যেভাবে এগোচ্ছি আমরা, মানে সবাই যেভাবে সাপোর্ট করছে, এটা করতে যেতে থাকি। অনেক প্ল্যান, শুধু বাংলাদেশ না, মানে দেশের বাইরে নিয়েও অনেক প্ল্যান আছে। আল্লাহ ভরসা, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে সব দেখা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। ছোট্ট করে পিকে ভাই আপনার কাছে জানতে চাই, মানে ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ভবিষ্যৎ তো আসলে কেউ দেখেনি, ভবিষ্যৎ সামনে মানুষ দেখবে আর কি। ভবিষ্যৎ দেখার জিনিস নয়, আজকের দিনটা আছি সাথে, এটাই হলো ভবিষ্যৎ। কালকেরটা তো আমরা জানি না, তারপরও স্বপ্ন অনেক আমাদের সামনে, আরো এগিয়ে নিয়ে যাবো এই ব্যান্ডটাকে। অন্তর ভাই, স্বপ্নের কথা বলছিলেন পিকে ভাই। ব্যান্ড নিয়ে স্বপ্ন, আসলে আমরা ব্যান্ডকে নিয়ে অনেক দূরে গিয়ে যেতে চাই। মৌলিক গান নিয়ে আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের একটা শেষ গান শুনতে শুনতে আজকে বিদায় নিব। আমি একটু দর্শকদের কাছ থেকে আগে বিদায় নিয়ে আসি, তার অবশ্যই। পরবর্তীতে আপনাদের কাছ থেকে শুনবো। জি। দর্শক, আপনারা দেখছেন ঈদুল আজহা উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সো প্রেজেন্ট স্টার্টআপ পাওয়ারড বাই বিউটিনা। পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি নুসরাত সেরিন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক একই সময় আপনাদের প্রিয় এটিএন নিউজের পর্দায়। চলুন দর্শক, শেষ গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিই। আপনাদের শেষ গানটা শুনবো ভীষণ পছন্দের, তবে তার আগে কক্সবাজারের ভাষায় দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা, ঈদ উপলক্ষে বার্তা শুনে আসি। আসসালামু আলাইকুম। ওনারা বেগিন, আশা করি ভালো আছেন। আর কক্সবাজার মানুষ যারা, আর ভাইয়েরা, আর শুভাকাঙ্ক্ষী যারা আছেন, ওনারা আর অত্যন্ত ভালোবাসেন আমি জানি। আর বেগিন হলো দোয়া করিবান, এবং আর যাতে সামনে আরও এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আরও ভালো কিছু করতে পারি আল্লাহ। এবং ওরা কক্সবাজার সন্তান হিসেবে যতটুকু করার ওনারা ইনশাআল্লাহ সবসময় দোয়া করিবান। আমি সবার কাছে হচ্ছে একটাই আমার চাওয়া, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মুসাফির সুফিয়ানা ব্যান্ডের জন্য, এবং যারা এখন গান করছেন সবার জন্য। এটাই আমার কাছে আসলে চাওয়ার, কোনো কিছু চাওয়ার নাই। এবং আমাদের ভুল ত্রুটি অবশ্যই আমাদের চোখে দেখবেন।
ধন্যবাদ সবাইকে। দারুণ, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আপনার কিছু বলার আছে কিনা? আমার কিচ্ছু বলার নেই। ও বলে ফেলছে সব। বাহ, দারুণ, আপনাদেরকে সবাই অসংখ্য বলে ফেলছে। ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এত পুরো সময়টা মনে হয়েছে আজকে রাঙিয়ে দিলেন, ঈদের সময়টাকে আরো বেশি রঙিন করলেন। থ্যাংক ইউ। শেষ গানটা তাহলে শুনে নেই। গানটির শিরোনাম হচ্ছে আমার বন্ধুর বন্ধু আছে। এটা আমরা সবসময় স্টেজে পারফর্ম করি এবং এই গানটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। বাহ। আমি একটু চাচ্ছি শোনাবো একটু। ঘর থাকে না, ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি। আমার বন্ধুর বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। আমার বন্ধুর বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। মানুষ মনের কাছে মসজিদেরই মতো, নিলে না তার যত্ন, তুমি করলা শুধু ক্ষত, হায়রে করলা শুধু ক্ষত। নিজের মানুষ পরের হলে কুঞ্জনে তা মানে, মন ভেঙেছে যেই মানুষের কি জ্বালা সে জানে। ঘর থাকে না, ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি। আমার বন্ধুর বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। আমার বন্ধুর বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। ভীষণ সুন্দর। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beauty Now. খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য।